মহাদেশীয় ব্যবস্থা সম্পর্কে একটি টিকা লেখো, কিংবা মহাদেশীয় ব্যবস্থা সম্রাট নেপোলিয়নের পতনকে কীভাবে ত্বরান্বিত করেছিল বা কতটা দায়ী ছিল। উত্থান পতন হলো ইতিহাসের নিয়ম। এই নিয়ম মেনেই সবাইকে চলতে হয়েছে। এই নিয়মের বাইরে কেউই নয়। ক্ষমতার শীর্ষে থাকা বা শীর্ষে উঠলেও তার পতন ঘটবেই। কালের নিয়ম মেনেই ফরাসি সম্রাট নেপোলিয়নের ক্ষেত্রেও এমনটাই ঘটেছিল। ক্ষমতার শীর্ষে থাকা নেপোলিয়নের পতন অবশ্যম্ভাবী হয়ে উঠেছিল একাধিক কারণে, যার মধ্যে অন্যতম একটি কারণ ছিল তার মহাদেশীয় ব্যবস্থা। মূলত এটি ছিল এক অর্থনৈতিক যুদ্ধ যা নেপোলিয়ন বোনাপার্ট ইংল্যান্ডের বিরুদ্ধে জারি করেছিলেন। এর উদ্দেশ্য ছিল ইংল্যান্ডকে অর্থনৈতিক দিক থেকে পঙ্গু করে দেওয়া। ফরাসি সম্রাট নেপোলিয়ন উপলব্ধি করেছিলেন যে ইউরোপের সব শক্তি তার কাছে মিত্রতা স্থাপনে বাধ্য হলেও বা পরাজিত হলেও একমাত্র ইংল্যান্ড প্রবল পরাক্রমে তার সঙ্গে তার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। নীল নদের যুদ্ধ 1798, ট্রাফালগারের যুদ্ধ, নৌযুদ্ধ 1805। শোচনীয় পরাজয়ের পর তিনি স্পষ্ট উপলব্ধি করেছিলেন যে সমুদ্রের রানী হিসাবে খ্যাত ইংল্যান্ডকে কখনোই সামুদ্রিক যুদ্ধে পরাজিত করা সম্ভব নয়। ইংল্যান্ডকে হাতে মারা সম্ভব নয় বলে তিনি তাকে ভাতে মারার ব্যবস্থা বা পদ্ধতি বা পরিকল্পনা তৈরি করেন। একটি অর্থনৈতিক অবরোধের নীতি গ্রহণ করে তিনি ঘোষণা করেন যে ইউরোপের কোনো বন্দরে কোনো ব্রিটিশ জাহাজ যেতে পারবে না এবং ইউরোপের কোনো রাষ্ট্র ইংল্যান্ড থেকে কোনো পণ্য আমদানি করতে পারবে না। ইংল্যান্ডকে পর্যুদস্ত করার উদ্দেশ্যে রচিত হয় তার এই অর্থনৈতিক অবরোধের নীতি, যা মহাদেশীয় ব্যবস্থা বা কন্টিনেন্টাল সিস্টেম নামে পরিচিত। ঐতিহাসিক কোবানের মতে এই মহাদেশীয় অবরোধ ঘোষণার পিছনে নেপোলিয়নের মূল উদ্দেশ্য ছিল দুটি, যার প্রথমটি হলো শিল্প উন্নত দেশ ইংল্যান্ডের অর্থ সম্পদ ও প্রতিপত্তির প্রধান ভিত্তি ছিল তার উন্নত শিল্পপণ্য ও বিশ্বজোড়া ঔপনিবেশিক বাণিজ্য। নেপোলিয়ন উপলব্ধি করেন যে ইংল্যান্ডের সমৃদ্ধ বাণিজ্য বন্ধ করে দিলে তার সামরিক ও রাজনৈতিক প্রতিপত্তির উৎস শুকিয়ে যাবে। নেপোলিয়নের দ্বিতীয় উদ্দেশ্য ছিল ফ্রান্সের শিল্পায়ন ও বাণিজ্য বৃদ্ধি করা। তিনি ভেবেছিলেন যে ইউরোপের বাজারে ব্রিটিশ পণ্যের প্রবেশ বন্ধ হলে সেই স্থান দখল করবে ফ্রান্স। অতঃপর ফ্রান্স নতুন নতুন কলকারখানা স্থাপন করে বৃহত্তর বাণিজ্য দ্বারা প্রভূত সম্পদ সঞ্চয় করতে সক্ষম হবে। কোবান এই ব্যবস্থাকে বোনাপার্টিস্ট কোলাবার্টিজম বলেছেন। এই উদ্দেশ্যকে বাস্তবে রূপায়িত করার জন্য তিনি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন। প্রথম পদক্ষেপ হিসাবে তিনি 1806 সালে বার্লিন ঘোষণা করেন। এই ঘোষণা দ্বারা ইংল্যান্ডের উপর নৌ অবরোধ জারি করেন। দ্বিতীয় পদক্ষেপ হিসাবে 1807 সালে মিলান ঘোষণার দ্বারা নিরপেক্ষ দেশগুলিকে এই নৌ অবরোধ মানতে নির্দেশ দিলেন। বলা হয় যে এই নির্দেশ অমান্য করে কোনো জাহাজ ব্রিটেনের বন্দরে ঢুকলে তার পণ্য বাজেয়াপ্ত করা হবে। তৃতীয় পদক্ষেপ হিসাবে ওয়ারাস ও ফ্রন্টের ঘোষণা দ্বারা ফ্রান্স অধিকৃত চ্যানেলে, এখানে স্পেলিংটা মিস্টেক হয়েছে, চ্যানেলে কোনো ব্রিটিশ জাহাজ প্রবেশ করলে তার পণ্য অগ্নিদগ্ধ করার কথা ঘোষণা করেন। এইভাবে নেপোলিয়ন যথাক্রমে বার্লিন, মিলান ও ওয়ার্স এবং ফন্টেরু ঘোষণার দ্বারা ইংল্যান্ডের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ ঘোষণা করেন। দেখে নেব আজকের প্রশ্নের শেষ প্যারা। মহাদেশীয় অবরোধ ব্যবস্থার মাধ্যমে নেপোলিয়নের উদ্দেশ্য বেশ কিছুটা সফল হলেও কিংবা ইংল্যান্ড বেশ কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও এই ব্যবস্থা শেষ পর্যন্ত ব্যর্থ হয়। এক্ষেত্রে নৌবহর ও শিল্প উৎপাদন দুটি ক্ষেত্রেই ইংল্যান্ডের তুলনায় ফ্রান্স ছিল অনেকটাই পিছিয়ে। স্বল্প সংখ্যক জাহাজ নিয়ে ইংল্যান্ডের সঙ্গে পেরে ওঠা সম্ভব হয়নি। তার উপর ইংল্যান্ডের জিনিসপত্রের চাহিদা সমগ্র ইউরোপে ছিল যথেষ্ট। ইংল্যান্ডের মাল আমদানি বন্ধ করার বিষয়ে নেপোলিয়ন পোপকে বন্দি করলে পোপের ক্ষোভ সমগ্র ইউরোপের ক্ষোভে পরিণত হয়। ফলে নেপোলিয়নের বিপ্লবী ভাবমূর্তি বিনষ্ট হয় এবং ইউরোপের স্বৈরাচারী বলে আখ্যায়িত হন তিনি। নেপোলিয়নের মিত্ররা তার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকে। ইউরোপের অন্যান্য দেশগুলি ধীরে ধীরে নেপোলিয়ন বিরোধী জাতীয়তাবাদী প্রতিরোধ গড়ে তুলতে থাকে, যার সূচনা হয় স্পেনে এবং তা পরবর্তীকালে বিভিন্ন ইউরোপীয় দেশে ছড়িয়ে পড়ে। এই প্রথার অবাস্তবতা রাশিয়াকে নেপোলিয়ন বিরোধী করে তোলে। এইভাবে দেখা যায় মহাদেশীয় ব্যবস্থার ব্যর্থতা থেকে এমন সব জটিলতার সৃষ্টি হয়েছিল যা নেপোলিয়নের পতনকে অনিবার্য করে তুলেছিল। তো এই ছিল আজকের প্রশ্নের বিষয়বস্তু।